আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি হলো ভিডিওর টাইটেলটি হলো 2025 ফার্স্ট বিগ সারপ্রাইজ রেডমি টার্বো 4 ইজ হেয়ার। আচ্ছা, 2025 সালের প্রথম সারপ্রাইজ রেডমি টার্বো 4 সেটা আজকে আমরা দেখব। যদিও এটা এক বছর হয় না এখনো, জানুয়ারি মাসে কি 2025 সালের জানুয়ারি মাসে ফোনটা বের হয়েছিল, সেটা আমরা আজকে এটা কি বলে রিভিউ দেখবো, রিভিউ দেখে কি করে রিয়েক্ট করবো, ঠিক আছে। যদিও এটার প্রাইস ছিল তখন 40,000 টাকার মতো, বাট বর্তমান প্রাইস কিন্তু 26,000 টাকা। তোমাদের আগে আমি প্রাইসটা জানিয়ে দিলাম। তো এটা একটা ভিডিওটি নিয়েছি, যদি এটা পুরোনো ভিডিও নেওয়ার কারণ আছে অবশ্যই, কারণ এটা আসলে একটা টুইস্ট আছে। তো টুইস্টটা আমরা সবার শেষে হয়তো বলবো। তো ভিডিওটি নিয়েছি অবশ্যই স্যামসাং চ্যানেল থেকে, তাদেরকে ফুল ক্রেডিট দিয়ে হলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। চায়নাতে রিসেন্টলি এই দারুণ জিনিসটা লঞ্চ হয়, আপনারা হয়তো জানেন হ্যাঁ, অলরেডি, অবশ্যই। Redmi Turbo 4 এবং অলরেডি আমার হাতে ফোনটা ভাই আসলে অসাধারণ। চায়নার মার্কেট থেকে নেওয়া হয়েছে এটা। তো এটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে, বাট আমি নিজেও কিন্তু এই মুহূর্তে চায়নাতেই রয়েছি, এয়ারপোর্টের সামনে। ওকে কিছুক্ষণ পরেই যেহেতু আমার ফ্লাইট, সো আমার মনে হয় বাকি কথাবার্তা দেশে গিয়েই হবে। ওকে ওকে। তো গাইস ফাইনালি হাজির হয়ে গেলাম আপন স্টুডিওতে টার্বো 4 নিয়ে, বাট অ্যাক্টিভ করে না তো। না, এটা ইনঅ্যাক্টিভেট, কারণ হলো এই ডিভাইসটা চায়নার একদম শোরুম থেকেই কেনা হয়েছে, সো এটা নিয়ে টেনশন নাই। রেডমি টার্বো 4 বর্তমানে এত বেশি হাইপে থাকার কারণ কি জানেন? যে দামে যা দিচ্ছে এটা অন্য ব্র্যান্ড বা অন্য মডেলগুলো দিচ্ছে না, যে কারণেই সেটাই একদম বলতে সেটাই পারেন আমরা মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে হাই মিড রেঞ্জের কিছু পেয়ে যাচ্ছি বা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্সও ডেলিভার করতে ভাই। এটা নেওয়ার কারণ আছে, হ্যাঁ, বর্তমান এটা এটা যখন বের হয়েছে তোমার 40,000 টাকা 42,000 এরকম প্রাইস ছিল, বাট এটা বর্তমানে আমরা পাচ্ছি 26,000 টাকা, 26,000 টাকা ফোনটা পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। হ্যাঁ, কারণ রেডমি টার্বো 4 এমন একটা ফোন যেটা এখন বর্তমানে একদম পুরো কিং ফোন বলতে পারি, ঠিক আছে, পুরোই কিং। তো সেই কারণে এটা নেওয়া। তো চলো ভিডিওটি আবার প্লে করি। ডিভাইসটাতে বড় সড়ো ব্যাটারি রয়েছে, হুম। বেশ দারুণ একটা প্রসেসর রয়েছে, তারপর আবার দুইটা ক্যামেরা আছে, দুইটাই কাজের। ডিসপ্লেটা ফ্ল্যাট বাট সুন্দর ডিসপ্লে, অবশ্যই, অবশ্যই। ডিজাইনটাও খারাপ না, আবার এখানে বাতিও জ্বলে। সবকিছু মিলে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে 2025 সালে লঞ্চ করা প্রথম ডিভাইস রেডমি টার্বো 4, যা এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন কিন্তু SMS গ্যাজেটে। এবং অবশ্যই কেনার আগে আপনারা চেক করে নেবেন আপনার ডিভাইসটা অ্যাক্টিভ করা কিনা, এবং তারা আপনাকে একদম ফ্যাক্টরি সিলড যে ডিভাইস সেটাই প্রোভাইড করবে। আর আপনি তো অবশ্যই চেক করে নেবেনই আপনার ফোনটা অ্যাক্টিভ করা হয়েছে কিনা। এই ফোনের বর্তমান প্রাইস রয়েছে 40,000-এর মতো বেস ভ্যারিয়েন্ট, তবে আগামী এক সপ্তাহের মধ্যে আশা করছি এটার দাম আরো বেশ কিছুটা কম। দেখছো এক সময় দাম ছিল 40,000 টাকা, বাট এটা বর্তমান প্রাইস কিন্তু 26,000 টাকা বা 27,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তোমরা SMS গ্যাজেটের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো, কারণ আমরা 2 দিন আগে স্যামবাইয়ের একটা ভিডিও রিঅ্যাকশন করেছিলাম বা রিঅ্যাক্ট করেছিলাম, সেটা ছিল 25,000-এর বেশ ফোন। তো ওই ভিডিওর মধ্যে এটা ছিল, তো ওই কারণে এই ভিডিওটা নেওয়া। তো এখন আমরা দেখবো এটা আসলে কতটা বেস বা কতটা ভ্যালু ফর মানি, সেটা আমরা দেখবো। তো চলো ভিডিও আবার প্লে করি। সো চাইলে কয়েকদিন পরেও নিতে পারেন। হুম। ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালোই লেগেছে, অবশ্যই আমার একটু কাছেও বেশ ভালো refreshing লেগেছে। নতুন কিছু দেখছি আর কি। ভাই ডিজাইনটা যদি বলি, ডিজাইনটা ভাই এক কথায় ইউনিক না, এটা যদিও একটু আইফোন থেকে নেওয়া, ক্যামেরা শেপটা, বাট ওভারঅল যে বডি ডিজাইনটা, বডির মধ্যে যে একটা রেড কালার যে একটা দাগ দেওয়া না, দাগটা দেখো না, খুবই একটা প্রিমিয়াম লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এরকম ডিজাইনটা খুব কম দেখা যায়, রেড কালার দাগ দেওয়া, পাশে আবার রেডমির লোগোটা রেডমির লেখাটা যেটা ওটা ব্র্যান্ডিং করা, তো দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই কালারফুল এবং হোয়াইট কালার, যেটা খুবই সুন্দর। হ্যাঁ, আর ক্যামেরা সেটা অবশ্যই আইফোন থেকে নেওয়া। তো এটা এটা দেখতে খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে, ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার প্লে করি। ক্যামেরাটা মিলে একটু আইফোন সেটাই। যে আইফোনের লেটেস্ট জেনারেশন 16 এর সাথে আর কি মিলে এই জায়গাটা। বাট এতদিন পর্যন্ত আমরা ফোনের সামনে গ্রিন লাইন দেখলেও, রেড লাইন দেখলেও, আমরা এবারে পিছনে red line, রিয়ার প্যানেলের রেড লাইন, যেটা আসলে ইমপ্রেসিভ, খুব সুন্দর লাগছে। আপনার রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে, এই পাশটাতে আচ্ছা। একটু ম্যাট টাইপের রেখেছে, একটু এক্সট্রা রিয়ার প্লেনে এখানে তোমার গ্লাস আছে, তাই তো? আমি আরো 2-1 জনের রিভিউ দেখেছিলাম অবশ্যই এই ভিডিওটা শুট করার আগে। তো তারা একজন বলতেছে গ্লাস, হ্যাঁ, স্যাম্বের মতো গ্লাসই বললো, আরেকজন বলতেছে এটা প্লাস্টিকের মতো লাগছে, এই আর কি। তো দুইজন দুই রকমের কথা, যদিও তোমরা এখন আমি একটা স্যাম্বাইয়ের ভিডিও রিয়েক্ট করতেছি অবশ্যই। তো স্যাম্বাই বলতেছে এটা অবশ্যই গ্লাস প্লেন। তো যেটা গ্লাস হলে আসলেই ভালো হয়, কারণ প্লাস্টিক হলে আসলে একটু সমস্যা, তাই না? তো চলো ভিডিওটি প্লে করি। আছে, আর এই পাশটা হালকা গ্লোসি টাইপের। ওকে। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি। ও, এই ফোনটাতে আচ্ছা, এই আচ্ছা, জায়গায় আমার আচ্ছা। একটু কমপ্লেইন আমি থাকে, আবার এইটা কি করি? গ্লাস রয়েছে Wait. ফোনের কি মিলে এই এবার থেকে জায়গাটা। শুরু বাট করি। এতদিন পর্যন্ত আমরা ফোনের সামনে গ্রিন লাইন দেখলেও, রেড লাইন দেখলেও, আমরা এবারে ফোনের রিয়ার প্যানেলের রেড লাইন আচ্ছা, দেখছি। আচ্ছা। জিনিসটা খারাপ না। রিয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে, এই পাশটাতে একটু ম্যাট টাইপের রেখেছে, Okay. টেক্সচার আছে, আর এই পাশটা হালকা গ্লোসি টাইপের আর কি।
বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি। এই ফোনটাতে এই জায়গায় আমার মানে বডি ফ্রেমটা তোমার প্লাস্টিকের আর পিছনের সাইড যেটা ওটা কিন্তু গ্লাসে তৈরি, যেটা কিন্তু আসলে একটা দুর্দান্ত ব্যাপার। হ্যাঁ, তো বডি ফ্রেমটা আসলে অ্যালুমিনিয়াম দিলে ভালোই হতো, খারাপ হতো না, বাট দেখতে কিন্তু অনেকটা অ্যালুমিনিয়ামের মতো লাগছে, মানে কালারটা ওরকম সিলভার কালার, খারাপ না, তারপরও ভালোই। চলো বিউটি প্লে করি। কমপ্লেন থাকলেও এইটাতে যদি কিনা মেটাল হতো এই ফোনটা নিশ্চয়ই আরো বেশি প্রিমিয়াম একটা ফিল সেটাই দিতে পারতো, যে জিনিসটার অভাব বোধ করছি। আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে, ওকে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অবশ্যই সেটাও রয়েছে, আছে। তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা হ্যাঁ, এটা একটু হতাশাজনক। পাচ্ছেন না। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা আমার কাছে ঠিকঠাক লেগেছে এবং প্রত্যেকবারই এটা একুরেট কাজ করছে। ডিসপ্লেটা ভাই এমনকি হাত অস্থির। টুকটাকে একটু ভিজে গেলেও দেখছিলাম এটা মোটামুটি আনলক করতে ওকে, পারছে। IP68 এর রেটিং পেয়ে যাবেন, আর এর ওজন কিন্তু 205 গ্রাম, যেটা একেবারে হালকা না, মোটামুটি বেশ ভারী লাগতে পারে। মানে 205 গ্রাম ওজন ঠিক আছে, মানে যাদের বড় হাত তাদের হয়তো সমস্যা হবে না, বিশেষ করে আমার মতন যাদের বড় হাত আছে। হ্যাঁ, আর যাদের ছোট হাত তাদের কাছে একটু ভারী লাগতে পারে, বাট আই থিঙ্ক এটা সমস্যা হবে না। আমার কাছে অ্যাটলিস্ট সমস্যা না, তাই ওই হিসেবে বললাম, মানে নর্মাল অডিয়েন্স হিসেবে বললাম যে সমস্যা হওয়ার কথা না। 205 গ্রাম আহামরি কিন্তু আবার ভারী না, মানে 190 গ্রাম আর 205 গ্রাম মানে 19 আর 20 এর মতো তফাৎ, এই আর কি। তো ওভারঅল কিন্তু ফোনটা আসলে বেশ পারফেক্ট। তো চলো বিউটি প্লে করি। আমার কাছে আর এই ফোনটার থিকনেসও কিন্তু একদমই কম না, থিকনেস হচ্ছে গিয়ে 8.1, 8.1 আচ্ছা মিলিমিটার। ওকে। বর্তমান সময়ে আমরা আরেকটু স্লিম ফোন দেখতে পাই আর কি। আর ওয়েট ব্যালেন্সের ক্ষেত্রে আমার মনে হয়েছে ক্যামেরার দিকটাতে একটু ভারী লাগে আর কি, আচ্ছা যে আচ্ছা কারণে আচ্ছা, একদম প্রপারলি ব্যালেন্সড হয়নি এই ডিভাইস। বলছিলাম এই ফোনে বাতি জ্বলে, মানে এই যে ক্যামেরা যেটা দেখতে কিন্তু আসলে ইউনিক। লাইট জ্বলে আর কি, দুইটাই জ্বলে। তবে নরমালি দেখে কিন্তু একদমই বোঝা যায় না যে এর ক্যামেরার চারিপাশে কোনো লাইট রয়েছে, সেটাই তো। বাট যখন জ্বলে তখন আপনি দেখতে পাবেন। আর এটা চার্জিং টাইমে জ্বলতে পারে বা নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করে। ওকে, টার্বো 4 এর ডিসপ্লেটা কিন্তু ফ্ল্যাট, যার হ্যাঁ সাইজ ফ্ল্যাট ডিসপ্লে ঠিক আছে, বা ডিসপ্লেটা হলো অ্যামোলেড ডিসপ্লে ভাই, যেটা এক কথা ভাই ইমপ্রেসিভ। আর 68 বিলিয়ন কালার সাপোর্ট করে, ওয়াও। আর 120 আর হচ্ছে কি রিফ্রেশ রেট, যেটা আসলে ভালো। আর 32 নিটসে পিক ব্রাইটনেস, যেটা ভর দুপুরে তোমার কি মানে কোনো কি বলে মানে হ্যাসেল পোহাতে হবে না, মানে রোদ দুপুরে কি মানে ভর দুপুরের মধ্যে কি তুমি ফোনটা অনায়াসে কি সুন্দরভাবে ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর ডলবি ভিশনের তো সাপোর্ট অবশ্যই আছে, HDR10+ সাপোর্ট, যেটা আসলে ইমপ্রেসিভ। আর 446 কি পিপিআর ডেন্সিটি দেওয়া আছে, যেটার কারণে কি ডিসপ্লেটা এক কথা ভাই ইমপ্রেসিভ। অ্যামোলেড ডিসপ্লে খুবই কালারফুল, যদিও আমি সেটা আগেই দেখেছি, তো এই কারণে বলেই দিলাম। তো চলো বিউটি আবার প্লে করি। 6.67 ইঞ্চ অ্যামোলেড প্যানেল, 120 হার্জ হাই রিফ্রেশ রেট দিতে পারে, এবং পিক ব্রাইটনেস মানে একদম আউটডোরে যখন ডিরেক্ট সানলাইট পড়ছে পিক ব্রাইটনেস দিতে পারে 3200 নিটস, হ্যাঁ, যাতে দেখলাম বাইরে দেখা যাচ্ছে একদম সমস্যা খুব হয় না। সহজেই কোনো ধরনের স্ট্রাগল ছাড়াই। টাচ রেসপন্স আবার ভালো আছে, 120 হার্জের ব্যাপারটাও ঠিকভাবে পুশ করছে, ঠিক। বেশ স্মুথ মনে হয় আপনার কাছে এই ডিসপ্লে। ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট পেয়েছি, HDR10+ এর সাপোর্ট যেটা পেয়েছি এখানে, ইমপ্রেসিভ। এবং 68 বিলিয়ন কালার সাপোর্ট করে। তো এই জায়গাটাও খারাপ না। আমরা ইউটিউবে 60 FPS HDR কন্টেন্টগুলো প্লে করে দেখছিলাম, লং রানেও কোনো ধরনের ল্যাগ দেয়নি, ঠিকঠাকভাবে একদম স্মুথ, খুবই কালারফুল দেখো। তবে এই ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন আমার মনে হয়েছে একেবারে মানে ওই এরকম প্রাইস পয়েন্টের লাইক 45,000 বা 40,000 আশেপাশে যে ফোনগুলো পাওয়া যায় তাদের ডিসপ্লেগুলো যেমন পপটপ টাইপের কালার দেয়, এটার ক্ষেত্রে একটু কম মনে হয়েছে একটা বেসিক টাইপের কোনো একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে। তবে রেজোলিউশন নিয়ে মোটেই ঘাটতিতে পড়বেন না, কারণ 1.5K রেজোলিউশনের কিন্তু এই প্যানেলটা। মানে ওই যে হয় না কিছু কিছু ফোনের ক্ষেত্রে ফোনটা হাতে নিয়ে ডিসপ্লেটা দেখে ওয়াও, মানে ডিসপ্লে দেখে ওয়াও যে ফ্যাক্টরটা চলে আসে, ওই ব্যাপারটার একটা কেমন যেন মিসিং আপনার কাছে একটু। হ্যাঁ, ওয়াও ফ্যাক্টর হয়তো নাইস স্যাম ভাইয়ের কাছে সেটা বললো, বাট আমার কাছে এইটা কোনো সমস্যা নেই সত্যি কথা বলতে। যদিও ডিসপ্লেটা আমার কাছে কালারফুল, হ্যাঁ যদি একটু কম মনে হচ্ছে ঠিক আছে, বাট আমার কাছে এটা কোনো সমস্যা না। আমার কাছে রেজুলেশন ঠিকঠাক আছে, সবকিছু পারফেক্ট, খুবই কালার মানে মোটামুটি যেরকম কালারফুল আমরা চাই সেরকমই আছে, মানে একজন নর্মাল অডিয়েন্স হিসেবে যেরকম দরকার এটা সেরকমই দেওয়া আছে। তো ওই হিসেবে আমার কোনো সমস্যা নেই। তো তোমাদের কাছে সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। লাগতে পারে, তবে চিন বেজল আবার ন্যারো, লোয়ার চিনটা আর একটু ন্যারো করে দিলে তো জিনিসটা সিমেট্রিক্যাল লাগতো, আসলেই। রাইট? এটা একটু করতে পারতো, মানে এই সময় এসে এটা করার মতো দরকার না, চিন বেজেলটা আসলেই ন্যানো, সুপার লেভেলের ন্যানোই বলা যেতে পারে। যদিও লোয়ার চিনটা বা লোয়ার বেজেল যেটা একটু মোটা, এটা সমস্যা হবে না আই থিঙ্ক, বাট 3 দিক দিয়ে কিন্তু ঠিকঠাকই আছে, সিমেট্রিক্যাল ন্যানো, আর লোয়ার বেজেলটা একটু মোটা এই আর কি। বাট এটা ডিসপ্লেটা দেখতে খুবই, যেহেতু ফ্ল্যাট ডিসপ্লে যেটা দেখতে কিন্তু খারাপ। যদি এখানে যদি কার্ভ ডিসপ্লে দিত তাহলে আরও অস্থির হতো ভাই, মানে এক কথা অসাধারণ হতো। বাট কার্ভ দেন তারা দিয়েছে ফ্ল্যাট, তারপর ডিসপ্লে দেখতে খুব খারাপ লাগছে না। হ্যাঁ, মানে ডিসপ্লেটা যেরকম হওয়া দরকার সেরকমই লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর পাঞ্চুল কাটোটা মনে হচ্ছে আমার, আই থিঙ্ক আমার কাছে ঠিকঠাক লাগছে, মানে বেশি বড়ও না বেশি ছোটও না, যেটা দেখতে কিন্তু এক কথায় ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি আবার প্লে করি। ছিল আসলে। আর এটাতে 500 কাটার রয়েছে টপ সেন্টারে, ওটা আবার বেশ ছোটখাটোই। হুম, ডিসপ্লেটার প্রোটেকশন রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 7i, ওকে। তারপরে আপনারা চাইলে একটা প্রোটেক্টর ব্যবহার করতে পারেন, যখন কিনা এই ফোনের দাম আরো কিছুটা কমে যাবে, লাইক 37K এটা তো এরকম। স্যাম ভাই বলতো 37 বা 35 হয়তো বলবে, বাট এটার বর্তমান প্রাইস কিন্তু ভাই এক কথা টুই যে বললাম টুইস্ট, তো আমার মাঝখানে বলে দিই টুইস্ট হলো এটার বর্তমান প্রাইস হলো 27,000 টাকা বা 26,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। অবশ্যই তোমরা SMS গ্যাজেট সাথে কি যোগাযোগ করবে। তো বর্তমান প্রাইস 26 থেকে 27 এর মধ্যে কি তোমরা বেস ভেরিয়েন্ট যেটা 12,256 এটাই পেয়ে যাবে, 26 থেকে 27,000 টাকার মধ্যে কি পেয়ে যাবে, ঠিক আছে। তো যেটা এক কথা ভাই অস্থির। হ্যাঁ,
কারণ এই কারণে অবশ্যি, কারণ ফোনটা লাস্টে আমরা আবার কি পড়ে আমরা কি কনক্লুশন যখন বলবো তখন তো তোমরা শুনতেই পারবা, ঠিক আছে? তো চলো ভিডিওটি আবার প্লে করি। যদি চলে আসে ওই প্রাইস পয়েন্ট থেকে ডিসপ্লে নিয়ে মনে হয় না কারো কমপ্লেন থাকবে সেটাই। আসলে। তবে ভাই এই ফোনের আসল জায়গাটাই হলো এর পারফরমেন্স সেকশন। মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলট্রা, এইটা আবার কোন জিনিস ভাই? নতুন একটা এটা চিপসেট। এমন এক জিনিস যার মাঝে সবাই বলতে পারেন পারফরমেন্স করতে আছে। সেটাই। মানে এখানে কোরটেক্স A725 রয়েছে প্রত্যেকটা কোরেই, অর্থাৎ 8টা যে কোর রয়েছে প্রত্যেকটাই সেম, প্রতিটাই পারফরমেন্স যেগুলো কোর। আবার কিনা 3টা ক্লাস্টারে বিভক্ত। এর মধ্যে একটা কোর হচ্ছে 3.25 গিগাহার্টজ এর, পরবর্তী 3টা কোর হচ্ছে 3.0 গিগাহার্টজ, আচ্ছা 3.0 আচ্ছা। গিগাহার্টজ, আর বাকি যে 4টা কোর 2.1 গিগাহার্টজ করে। আর এগুলো কিন্তু সবগুলো পারফরমেন্স কোর। এখন বিষয়টা এমন দাঁড়ায়, যখন কিনা আমরা ডে টু ডে টাস্ক সামলাবো, নর্মাল কাজবাজ করব, তখন কিন্তু একদম যে টপেস্ট ক্লক স্পিডের যে কোড রয়েছে সেটা ওয়ার্ক করছে না, নর্মালটাই ওয়ার্ক করছে। তো হয় কি, এইটার মাল্টি করে গেলে পরে কিন্তু আপনি খুব ভালো একটা পারফরমেন্স দেখবেন, বাট সিঙ্গেল করে একদম সেই লেভেল পারফরমেন্স দেখবেন না। আমরা যদি সিঙ্গেল করে স্কোর দেখি, সেটাকে কম্পেয়ার করলে করা যেতে পারে স্ন্যাপড্রাগন 7+ Zen 3 এর সাথে করা যেতে পারে। অবশ্যই অবশ্যই। আর যদি কিনা মাল্টি করে স্কোর দেখেন, তখন কিন্তু এটা কম্পেয়ারেবল স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর সাথে। তো যখন মানে 8 Gen 3 আর 8 Gen 2 এই দুটার মাঝামাঝি এটা অবস্থানে আছে। আর যদি আমি চিপসেটটা কি মানে অবশ্যই আমি দেখেছি, যেটা পরীক্ষা করেছি, ঠিক আছে? মাঝামাঝি অবস্থানে আছে, তো যেটা এক কথা ইমপ্রেসিভ ব্যাপার। মানে পারফরমেন্স করে তুমি 8টা পাচ্ছ, যেটা খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার। হ্যাঁ, তুমি যখন নর্মাল ইউজ করবে তখন নর্মাল করে কি তোমাকে মানে কোনো হামারি কোনো ফ্যাসল পথ ওরকম কোনো সমস্যা হবে না, নর্মালি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে। আর যখন হেভি কি টাচ করবে বা হেভিলি যখন ইউজ করবে, তখন কি তুমি স্মুথলি কি একটা রেজাল্ট পাবে, যেটা কিন্তু আসলে এক কথা অসাধারণ। তো চলো ভিডিওটি আবার প্লে করি। কিনা এই ডিভাইসের উপরে হেভি প্রেশার দেওয়া হবে, আপনি অ্যাট এ টাইম অনেক বেশি কাজবাজ করছেন, হয়তো ভারী অ্যাপ্লিকেশন চালাচ্ছেন, বা আপনি গেমিং করছেন, ওই জাতীয় অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছেন, তখন কিন্তু এটা ভালো রেজাল্ট ডেলিভার করবে। যেটা আমি আগেই বললাম। এটা খুব বেশি হিট জেনারেট করে না, পাশাপাশি এটা ব্যাটারিও বার্ন কম করে। এটা কিন্তু 4nm এর একটি প্রসেসর। Okay. তো পারফরমেন্স নিয়ে একটু পরে আমরা আলোচনা করছি, বাট এই ডিভাইসটা রান করছে HyperOS, আচ্ছা, আচ্ছা। Android 15 এ। আর ফোন অন করার পরে আমি একটা আপডেট পেয়ে গিয়েছিলাম, যেখানে বেশ কিছু আপডেট দেখা যায় আর কি এই ডিভাইসটাতে। এবং HyperOS 2 নিয়ে যদি বলতে হয়, HyperOS 1 থেকে 2 তে আমি খুব একটা যে হামারি চেঞ্জেস লক্ষ্য করছি এমন নয়। কিছু অ্যানিমেশন চেঞ্জ, কিছুটা পলিশড মনে হয়েছে আমার কাছে। এর আগেও আরেকটা ফোনের রিভিউর ক্ষেত্রে আমি বলছিলাম। তো এছাড়া আমার মনে হয় না খুব আহামরি চেঞ্জেস আপনি লক্ষ্য করবেন। বাট হ্যাঁ, প্রিভিয়াস জেনারেশন থেকে ডেফিনেটলি আপনার কাছে এটা আরও বেশি রিফ্রেশিং লাগবে, ইটস ট্রু। তবে এই ডিভাইসের রেগুলার পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল, ভালো থাকারই কথা, কারণ এইটার স্টোরেজ টাইপও কিন্তু আমরা বেশ ভালো দেখছি। UFS 4.0 এটা এক কথা অসাধারণ ভাই। এর যে র্যাম তা LPDDR 5X এর। তো এই জায়গায় কিন্তু আপনি মোটেই কমতি পাচ্ছেন না। সেটাই। আবার ফোনটার র্যামও কিন্তু রয়েছে 12GB 16GB, সেই সাথে 256 এবং 512GB। এই জায়গাও ডেফিনেটলি কম না। ওভারঅল যে কোনো কাজবাজের ক্ষেত্রেই কিন্তু একটা স্মুথনেস আমরা লক্ষ্য করছি। আবার যখন কিনা আমরা অ্যাপ ওপেন ক্লোজ করছি, খুব দ্রুত অ্যাপ ওপেন করতে পারছে। মাল্টিটাস্কিং এও বেশ কিছু অ্যাপ অ্যাট এ টাইম ধরে রাখতে পারছে, লং রানের জন্যই। এমনকি আমি গেমও ব্যাকগ্রাউন্ডে রেখে দেখছিলাম, এটা লং রানে ধরে রাখতে পারে। চাইনিজ ভেরিয়েন্টের ফোনগুলোতে আমরা দেখতে পাই বেশ কিছু ব্লোটওয়্যার থাকে, এই ফোনটাতেও আছে, অনেক বেশি আছে এমন না, অল্প কিছু ব্লোটওয়্যার আছে আর কি, যেগুলো আপনার প্রয়োজন হবে না জানি। এগুলোকে আনইনস্টল করে নিলেই বরং ভালো, না হলে দেখবেন মাঝে মাঝে নোটিফিকেশন আসছে, অথবা ব্যাকগ্রাউন্ডে হয়তো ব্যাটারি বার্ন করছে, এ জাতীয় সমস্যা ফেস করতে পারেন। তো ওগুলোকে আনইনস্টল করে নিলেই বরং বেটার। যেহেতু Xiaomi এখানে বেশ শক্তিশালী একটা প্রসেসর ব্যবহার করছে, তো হিট জেনারেট করারই কথা। হিটটা যাতে জেনারেট করে ফোনের পারফরমেন্স ড্রপ না করে, এই জন্য আবার ওরা একটা ভি কুলিং সিস্টেম চেম্বার ব্যবহার করছে, যেটা বেশ লার্জ সাইজের। যে কারণে হয় কি, ফোনটা গরম হলেও খুব দ্রুতই আবার ওটা কুল করে দিতে পারে এবং পারফরমেন্স ধরে রাখতে পারছে। আমরা গেনশন ইম্প্যাক্টের মতো গেমেতে ট্রাই করছিলাম এবং দেখলাম কাস্টম গ্রাফিক্স 60 FPS এই ফোনের পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। লং টাইমেও ফোনটাকে আমি সর্বোচ্চ গরম, লং টাইম বলতে আমি বুঝাচ্ছি লাইক প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি, 50 মিনিটের আশেপাশে, তাতে করে এই ডিভাইসে দেখছিলাম গেনশন ইম্প্যাক্টে গরম হচ্ছিল 41 ডিগ্রির মতো। ডিসপ্লে পোর্শন এই পাশটাতে 38-39 মতো ছিল আর কি, রিয়ার প্যানেলের এই পোর্শনটাতে মূলত। তো তাতে করে কিন্তু এখানে পারফরমেন্স ড্রপ করছিল না। আর যেহেতু এটা প্লাস্টিক বডির ফোন, হাতে খুব একটা ফিল দেয় এমনও না। মেটাল বডি হলে আমি জানি এখানে আরও বেশি ফিল আসতো। তবে পারফরমেন্স বেশ ভালো ছিল। গেমিং টাইমে আমি ল্যাগ হিকাপের মতো দেখা পাইনি এবং স্মুথ রেজাল্টই দিচ্ছিল, যদিও সেটা 57 থেকে 60-এর মধ্যেই ছিল। তো এই জায়গাটাও কিন্তু ভালো দেখছেন। আবার পাবজির ক্ষেত্রে তুলনামূলকভাবে রেজাল্ট ছিল আরও ভালো, বেশ স্মুথ রেজাল্ট দিচ্ছিল এই জায়গাটাতে। আমি এটুকু আপনাকে শিওর করে বলতেই পারি, যদি কিনা আপনি 40K এর নিচে বা 40K এর মধ্যে কিনেন, মানে গেমিং এর জন্যই নিতে চান, তাহলে এই ডিভাইস আপনাকে অসন্তুষ্ট করবে না গেমিং এ। আমরা শুধু পাবজি এবং গেনশন ইম্প্যাক্ট না, আরো বেশ কয়েকটা গেমেতে প্লে করে দেখছিলাম, প্রত্যেকটার থেকে আশানুরূপ রেজাল্ট পেয়েছি। এমনকি ফোনটাকে ওভারহিট জেনারেট করতে দেখিনি বা পারফরমেন্স ড্রপ করতেও দেখিনি। আমার মনে হয় না টার্বো 4 কিনে কেউ পারফরমেন্স ওয়াইজ অসন্তুষ্ট হবে। তবে এটাও আমরা জানি, এই ধরনের পারফরমেন্স সেন্ট্রিক ফোন বা রেডমির এই টার্বো সিরিজের ফোনগুলোর ক্যামেরাতে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, যদিও সেটআপটা খারাপ দেখছি না। যেমন মেইন ক্যামেরাটা 85 মেগাপিক্সেলের, যেখানে সোনির লাইট 600 সেন্সরটি রয়েছে LYT, আর
এখানে কিন্তু ওয়াইএসও পেয়ে যাচ্ছেন, ওয়াও যেটা মূলত 50 ইমপ্রেসিভ। মেগাপিক্সেলের। এর পরবর্তী শুটার 8 মেগাপিক্সেলের, যেটা আলট্রা ওয়াইডের ছবি। এটা কিন্তু একটা তোমার পারফরম্যান্স কেন্দ্রিক ফোন, ঠিক আছে? মানে পারফরম্যান্স কেন্দ্রিক ফোন তোমরা ভালো করে জানো যে এখানে ক্যামেরা তারা কি বেশি একটা জোর দেয় না, বাট এটা এখানে কিন্তু ক্যামেরা যেটা সেটআপটা দিয়েছে সেটা কিন্তু এক কথা ইমপ্রেসিভ, হ্যাঁ? মানে 50 মেগাপিক্সেলের সোনির একটা সেন্সর পড়ছে LYT বা লাইটিয়া যেটা, আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, যেটা কিন্তু আসলে একটা দুইটা সেন্সর খুবই একটা কাজের সেন্সর। তো মানে এটা পারফরম্যান্স কেন্দ্রিক ফোনের মধ্যে আমরা কি ক্যামেরা তো ভালো কিছু পাচ্ছি, তো যেটা আসলে ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি এবার প্লে করি। তো কোনো ঝামেলা ছাড়া একটা সেটআপ বলতে পারেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেল। ওকে, আমরা এই ফোনের মেইন ছবি ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো, খারাপ না। প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেইল খারাপ ছিল না, সেটাই। বাট ডাইনামিক রেঞ্জে বোধহয় আরেকটু জায়গা ছিল, আর একটু ওয়াইডার হতে পারতো। এক্সপোজার ব্যালেন্সও মোটামুটি ভালো করার ট্রাই করছে, কিন্তু কালারের কনসিস্টেন্সি আমি সব জায়গায় একরকম পাইনি। কিছু কিছু ক্ষেত্রে এটা আমার কাছে বেশ কালারফুল পাঞ্চিও মনে হয়েছে, কখনো একটু ওয়াশড আউটও লাগছিল আমার ডিভাইসটাতে। আই ডোন্ট নো এমনটা হচ্ছিল কেন। ছবিগুলো এই ফোনের ডিসপ্লেতে দেখতে বেশ ভালোই লাগে, তবে যখন কিনা আপনি একটু বড় ডিসপ্লেতে নিয়ে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন এর ডিটেলের পরিমাণটা মূলত মিডল এরিয়াতেই বেশি, সাইড বা কর্নার এরিয়াগুলোতে বেশ কিছু। না, আই থিঙ্ক তোমরা যদি গেমিং এর জন্য চিন্তা করো, গেমিং এর জন্য একটা ফোন নিতে চাও, তাহলে অবশ্যই এর ছবি কোয়ালিটি তোমাদের কি মানে হতাশ করবে না, হ্যাঁ? বিশেষ করে আমার জন্য, মানে আমি যদি গেমিং এর জন্য ফোনটা নিতে, আমি তো অবশ্যই গেমিং করবো, তাই না? কিন্তু এখানে ছবি কোয়ালিটি যেরকম দিচ্ছে অ্যাজ ইউজুয়াল, মানে এটা পারফরমেন্স কেন্দ্রিক ফোনের মধ্যে ছবি কোয়ালিটি কিন্তু মানে এটা খুবই ভালো, খারাপ বলতে পারতেছি না, হ্যাঁ? মানে মোটামুটি কি আমরা সবসময় কাজ চালাতে পারবো, মানে এরকম ছবি কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবো, কোনো সমস্যা হবে না। কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই ছবি তোমার জুম করে দেখবে না, তাই না? জুম করে দেখবে না যে কোন জায়গায় ডিটেলস ঘাটতি, কোন জায়গায় শার্পনেস, তাই না? এটা তো আর দেখবে না। ওই হিসেবে কি কাজ চালানো যাবে এই মানে এই ছবি কোয়ালিটি দিয়ে, যেটা আমার কাছে অবশ্য ভালোই লেগেছে, খারাপ না। তো তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। তো চলো ভিডিওটি আবার প্লে করি। কম মনে হতে পারে আপনার কাছে। আর লো লাইটের সাথে সাথে এটা বেশ কিছুটা কন্ট্রাস্টই করে ফেলে ছবি। প্লাস এইখানে ওই যে বললাম না, কালারের কনসিস্টেন্সি বা লো লাইটে একটু করে ফেলে আর কি, প্রসেসিং এর হ্যাঁ। কনসিস্টেন্সিটা একরকম ছিল না। যেটা হয় হাইলাইট পেলে কখনো কখনো এটা ভালোভাবে ব্যালেন্স করতে পারছে লো লাইটে, কখনো একটু ওভারব্লোন হচ্ছিল। তবে আপনি যদি স্টেডি ভাবে ধরে রেখে একটু সময় নিয়ে ছবিটা তুলেন, তাহলে আবার বেটার আউটপুট বের করা যাচ্ছিল ম্যাক্সিমাম ক্লিকেই। কিন্তু ওই হয় না, অনেক সময় খুব ফাস্ট ছবি তুলতে হচ্ছে নাইট মোডের ক্ষেত্রেও, তখন কি এই সমস্যাটা একটু বেশি দেখা যাচ্ছিল। আবার আমি যখন আলট্রাওয়াইডে গেলাম, আলট্রাওয়াইড আর মেইন ক্যামেরার মাঝে কালারের বেশ বড় আসলে একটা অনেক তফাৎ তফাৎ। রয়েছে। প্লাস মানে আল্ট্রাওয়াইডের কালারটা একেবারেই কি মানে মানে ন্যাচারাল বলতে পারবো না, একটু গোলা গোলা লাগছে, হ্যাঁ? মানে কালারটা একটু কম মনে হচ্ছে, আর এখানে কালারটা একটু বেশি বুস্ট করেছে। যদিও নর্মাল ক্যামেরার ছবিটা বেশ অসাধারণ আল্ট্রাওয়াইডের তুলনায়, হ্যাঁ আল্ট্রাওয়াইড ঠিক আছে ওই হিসেবে কাজ চালানোর মতো, বাট আমার কাছে নর্মাল ক্যামেরার ছবিটা বেশ ভালোই লাগছে, কারণ মানে বেশি কালারফুল মনে হচ্ছে, বাট এর কালারফুল থেকে দেখতে কিন্তু খারাপ লাগছে না, যেটা কিন্তু একটা ইমপ্রেসিভ। তো চলো ভিডিওটি আবার প্লে করি। আলট্রাওয়াইডটা ম্যাক্সিমাম টাইম একটু ফ্যাকাশে টাইপের ছবি হ্যাঁ, দিচ্ছিল। সেটাই বললাম। আলট্রাওয়াইডটা মানে একটু আমার গোলা কাছে গোলা টাইপ। একেবারে বিলো এভারেজই মনে হয়েছে। কারণ এইটা অনেকটা বলা যায় ওই 25-26 হাজার টাকা প্রাইস পয়েন্টের যে আলট্রাওয়াইডগুলো যেমনটা দেখি, কাইন্ড অফ ওরকম টাইপের একটা ছবি দিচ্ছিল, যা থেকে আপনি মোটামুটি ইউজেবল ছবি বের করতে পারবেন হয়তো ডে লাইট কন্ডিশনে, বাট লো লাইটে এটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনাকে দিতে পারবে না। অন্যদিকে পোর্ট্রেট মোড আবার আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি, এজ ডিটেকশন ভালো আছে এখানে, অবশ্যই, এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই। ব্লারনেসটাও আমার কাছে কিন্তু আর্টিফিশিয়াল লাগেনি মোটেই। প্লাস এইখানে হাইলাইট ব্যালেন্সটাও কিন্তু বেশ ঠিকঠাক আছে, ভালো অবশ্যই পেয়েছি। ঠিকঠাক। তাছাড়া এখানে আপনি 26mm এবং 35mm এ ছবি তুলতে পারবেন। 35mm পোর্ট্রেটগুলো কিন্তু বরং আরো বেশি ভালো আসলে লাগছে, আসলেই এবং সুন্দর ওইটার না, ক্ষেত্রে আসলে কিন্তু ভালো। ব্লারনেসটা অনেকটাই ন্যাচারাল মনে হয়েছে। বাট ফ্রন্ট ফেসিং ক্যামেরার পোর্ট্রেট মোডে এসে এই ব্যাপারটা আমার আবার ভালো লাগে না। এইখানে একটু মানে আনন্যাচারাল বা ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা বরং বেশি আর্টিফিশিয়াল মনে হচ্ছিল আর কি। তবে আপনি যদি নর্মাল ছবি তুলেন সেগুলো কিন্তু ভালো আসছে, Wow! বিশেষ করে ভালো লাইটিং কন্ডিশনে। না, এটার নরমাল ছবিটাগুলো মানে কোয়ালিটি আসলেই ভালো, ইমপ্রেসিভ, মানে বেশ কালারফুল মনে হচ্ছে একদম। ফেসটাকে যদি একটু ফর্সা করে ফেলছে, যেটা দেখতে খারাপ লাগছে না, ওভারঅল ভালোই। আর ওভারঅল ডিটেইল শার্পনেস তেমন কোনো ঘাটতি নেই। আর যদি তুমি ওই যে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস করে যদি ছবি তুলো, তাহলে একটু আর্টিফিশিয়াল লাগে, বাট ওটা খারাপ লাগে না আমার কাছে, মানে কাজ চালানোর মতো বললাম ওই আর কি। তো ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে আমার কাছে। তো চলো ভিডিওটি আবার প্লে করি। শার্পনেস ডিটেল অন পয়েন্টে রাখার ট্রাই করছে, কালারটা একটু টুইক করে প্রেজেন্ট করে, বাট আমার মনে হয় না এটা কোনো সমস্যার কারণ হতে পারে। ওকে। তো এই জায়গাটা ভালো আছে। আর এই ফোনের মেইন ক্যামেরায় আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 FPS, আচ্ছা। 4K 60 fps ওকে, আপনি ওকে। EIS OIS পাচ্ছেন। স্ট্যাবিলিটি মোটামুটি ভালো হ্যাঁ, বেশ পেয়েছি, ভালোই, বাট বেশ ভালো। রেডমির অন্য আরো বেশ কিছু ডিভাইসের মতো সেম ভাবে এই ফোনটাতে আমরা জিটারিং লক্ষ্য করছি, যেটা আপনার ভিডিওটাকে নষ্ট করার জন্য যথেষ্ট। তো এর বাইরে ভিডিও মোটামুটি ওকে আছে, বাট এই জিটারিং আপনি লক্ষ্য করবেন। অবশ্যই জিটারিং তো আমি লক্ষ্য করতে পারছি। যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিতে চাও, তাহলে একটু হ্যাঁ, যদি আমার মতো যদি ভিডিও স্টেবল রেখে ভিডিও শুট করতে পারো, তাহলে কোনো সমস্যা হবে না। বাট যদি তুমি ব্লগিং করো, তাহলে তোমার একটু সমস্যা হতেই পারে, কারণ তোমার ভিডিওটা নষ্ট হয়ে যেতে পারে ওই হিসেবে। বাট মোটামুটি বেশ স্টেবল মনে হচ্ছে আর বেশ কালারফুল, হ্যাঁ? তো মেইন ক্যামেরার ভিডিওটা আসলেই ইমপ্রেসিভ বলা যেতে পারে। যদি একটু জিটারিং যদি না থাকতো, তাহলে আসলেই ভালো হতো, বাট জিটারিং হালকা পাতলা লক্ষ্য করা যাচ্ছে, বাট বেশ স্টেবল কিন্তু, হ্যাঁ? তো চলো ভিডিওটি আবার প্লে করি। কিছুটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা সর্বোচ্চ 1080p তে ভিডিও রেকর্ড আচ্ছা, করতে এটা পারে। একটু তো হতাশাজনক। এটুকু বলাই যায় Redmi Turbo 4 এর পারফরম্যান্স অনেক দারুণ হলেও ক্যামেরাতে অবশ্যই একটু কমতি আসলেই। আছে।
রয়েছে স্টেরিও স্পিকার, Wow! এটার সাউন্ড কোয়ালিটি ভালো, এমনকি গেমিং টাইমেও এর সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো পেয়েছি আমরা। আচ্ছা। আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে, আপনি চাইলে এটা দিয়ে ওই হ্যাঁ, এসএমএস সেটাই। করতে পারবেন। অন্যদিকে এই ফোনে হ্যাপটিক ফিডব্যাকটা ভালো লেগেছে, মিড রেঞ্জের ফোন হওয়া সত্ত্বেও বেশ ভালো টাইট একটা ফিডব্যাক দিতে পারছে এখান থেকে। রয়েছে সিলিকন কার্বনের 6550 এমএএইচ এর ব্যাটারি। Okay. এরকম একটা ফোনের মাঝে বেশ বড় ব্যাটারি। 6500 এমএএইচ এর ব্যাটারি কিন্তু চলে আসছে, আমরা আরো বড় ব্যাটারি দেখবো খুব শীঘ্রই। সিলিকন কার্বন হওয়ার দরুনই এই ব্যাপারটা করা সম্ভব হয়েছে। 90 ওয়াটের এবং ফাস্ট 90 চার্জার, ওয়াটের এটা কিন্তু আসলে চার্জার এক দিয়ে কথা দেখলাম এই অসাধারণ। স্মার্টফোনটা ফুল চার্জ করতে আমাদের 47 মিনিটের মতো সময় Wow, লেগেছে wow! এবং 17 থেকে 18 মিনিটের মধ্যে 0 to 50% আপনি চার্জ করে ফেলতে পারবেন। Good. বেশ দ্রুত সময় চার্জ করা যায়, এই প্যাকেজ খুবই ভালো। আর এটার ব্যাকআপ, হ্যাঁ সেই জায়গাও ভালো। এটাতে যে প্রসেসরটা রয়েছে 4nm এর, আমাদের টেস্টিং এ আমরা দেখছিলাম এটা 8 ঘন্টা প্লাস টাইম, কিছুটা প্লাস টাইম এসওটি দিচ্ছে। তো এটা রেগুলার ইউসেজে আরো বেটার রেজাল্ট দেবে ডেফিনেটলি। Okay. এবং আমার মনে হয় আপনারা লং রানেও বা একদিন প্লাস টাইম ইজিলি ব্যবহার করতে পারবেন এই ফোন। চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনগুলোতে নোটিফিকেশন জনিত অনেক প্রবলেম আমরা ফেস করি, এই ডিভাইসটাতে ও যাতে প্রবলেম ফেস করিনি। এমনকি চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে একটা সময় শোনা যেত যে বা দেখা যেত যে ম্যাপ ট্যাপ এগুলো চলছে না, তো ওই ধরনের সমস্যা কিন্তু আমরা এতে ফেস করিনি, সেগুলো ঠিকভাবে চলছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই ছিল মোটামুটি রেডমি টার্বো 4। রেডমি টার্বো 4-এর বেশ কিছু জায়গায় ভালো করছে, দাম অনুযায়ী সত্যিই বেশ ভালো কিছু দিচ্ছে। এমনকি আমি শুনলাম ইন্ডিয়াতে এটা আরো বেশি এগ্রেসিভ প্রাইসে আসবে, বিলো 20K নাকি এটা হতে পারে, Wow! এরকম কিছু হওয়ার পসিবিলিটি বর্তমানে কিন্তু 20K এর মধ্যে আছে এটা। এটার কমতির জায়গায় যেটা কোথায় আসলে জানেন? একটা 3.5 twist। mm হেডফোন জ্যাকটা দিতে পারতো এরকম একটা ফোনে, অবশ্যই। যেহেতু এই ফোনটা অনেকেই নিবে গেমিং এর জন্য, তাদের জন্য এটা একটা সুবিধা থাকতো তখন। এই ফোনটার বডি ফ্রেমটা প্লাস্টিক না হয়ে বরং মেটাল হলেই আরো ভালো হতো। প্রিমিয়াম একটা ভাইব পাওয়া যেত এরকম প্রাইস পয়েন্ট একটা ডিভাইস থেকেই। ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। এর বাইরে যা অফার করছে দামে, এই দামে তাতে কিন্তু ভালো কিছু দিচ্ছে। সেরা, বিশেষ করে সেরা। performance এই দামে section, যদি সেরা হয়, display তাহলে average বুঝতে জায়গায় পারছি আছে, আর বিশাল বড় একটা ব্যাটারিও রয়েছে Okay. এই ফোনটাতে। আর এটার দাম আগামী এক সপ্তাহের মধ্যে আমি বলছি আরো কিছুটা কম। তখন কমেই কিন্তু গেছে ভাই, এটা কমেই খুব গেছে। সুন্দর একটা ডিল হতে পারে। আর যারা কিনবেন অবশ্যই ফোনটা নতুন কিনে সেটা দেখে নেবেন, কারণ লাস্ট কয়েকটা আমার ভিডিওতে দেখছিলেন অনেক অনেক কাহিনী। তো যাই হোক, ওগুলো নিয়ে আর কথা না অবশ্যই be বলি, careful. সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিও। Okay. টেক কেয়ার। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম রেডমি টার্বো 4 এর কি 4 রিভিউ। হ্যাঁ, যদিও এটা মানে 11 মাস আগের একটা ভিডিও, যখন এটা বের হয়েছিল তখনকার এর ভিডিও, ঠিক আছে। তখনকার প্রাইস ছিল 40,000 টাকা, বাট তখনকার বাজেট হিসেবে ওই ফোনটা ছিল বেস্ট বা সেরা ছিল। আর এখন এটার প্রাইস কি, একটা টুইস্ট বললাম, সেটা ভিডিও মাঝখানে আমরা অবশ্যই বলেছি। টুইস্টটা হলো তোমার এটার দাম বর্তমানে 26 থেকে 27,000 বা 28,000 টাকার মধ্যে কি পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু এক কথা বা ইমপ্রেসিভ, মানে সেরা। এই বাজেটের মধ্যে তখন ওই 40,000 টাকা বাজেটের মধ্যে ছিল ওইটা সেরা, আর বর্তমান বাজেটের মধ্যে এটা আরো কিং ভাই, কিং, এক কথা কিং বস যেটা বলো। মানে এই ফোনটা ভাই আসলে অসাধারণ। এখন যদি ডিজাইন বা বিল্ড কোয়ালিটি আসি, হ্যাঁ, একটা 6.67 ইঞ্চ একটা বিশাল ডিসপ্লে পাচ্ছি, যেটা অ্যামোলেড ডিসপ্লে, বেশ কালারফুল। যদিও মানে অ্যামোলেড ডিসপ্লে যেরকম কালার প্রোভাইড করে, এটার কালারটা একটু হালকা ডার্ক বা একটু কম মনে হয়েছে এই আর কি। বাট ওভারঅল কিন্তু কাজ চলার মতো খারাপ না দেখতে। ডিসপ্লেটা খুবই মানে বেশ ক্রিস্টাল ক্লিয়ার, আর 68 বিলিয়ন কালার সাপোর্ট করে, যেটা এক কথায় অসাধারণ। HDR10+ সাপোর্ট করে। আর তোমার পিক ব্রাইটনেস হলো মানে কি 3200 পিক ব্রাইটনেস, যেটা কিন্তু রোদ দুপুরে বা ভর দুপুরে কি তুমি ফোনটা অনায়াসে সুন্দরভাবে ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না, যেটা এক কথা ইমপ্রেসিভ। আর 120 হার্টজের কি রিফ্রেশের দেওয়া আছে, তো যেটা ঠিকঠাকভাবে কাজ করে, যেটা এক কথা অসাধারণ। আর বিল কোয়ালিটি যদি বলি তাহলে কর্নিং গোয়েলা গ্লাস 7i এর প্রোটেকশন দেওয়া আছে, যেটা এক কথা ইমপ্রেসিভ। আর পিছনের মধ্যে গ্লাস বডি মানে গ্লাস আর মানে কি প্লাস্টিকে মিলে গ্লাস্টিক দেওয়া আছে, যেটা এক কথা ইমপ্রেসিভ। আর ডিজাইনটা ভাই আসলে ইউনিক, যদিও ক্যামেরা শেপের ডিজাইনটা হলো তোমার আইফোন 16-এর মতো, যেটা দেখতে কিন্তু আবার খারাপ লাগছে না। হ্যাঁ, যেটা দেখতে কিন্তু খারাপ লাগছে না। প্লাস একটা কি, আমরা কিন্তু ফোনের ডিসপ্লের মধ্যে গ্রিন লাইন দেখি, আর আমরা এখন এই ফোনের মধ্যে কি মানে পিছনে দেখবো একটা রেড লাইন, যেটা দেখতে এক কথায় খুবই ইউনিক লাগছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। তো ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ডিউরেবিলিটি এক কথা ভাই পারফেক্ট, কোনো সমস্যা নেই আমার কাছে। আর আইপি রেটিং দেওয়া হচ্ছে IP68, 69 দিলে পারতো, বাট IP68 দিয়েও কি কোনো সমস্যা হবে না। মানে পানির নিচে যদি পড়ে যায় 30 মিনিটের মধ্যে, পানি যদি মানে পড়ে থাকে 2 মিটারের মধ্যে, তাহলে কি তোমার ফোনে কোনো সমস্যা হবে না। তো এটা আমরা অবশ্যই সাজেস্ট করি না তোমরা পানির নিচে চুবিয়ে ডুবিয়ে যে শ্যুট করো, এটা করো না অবশ্যই। যদিও 68 রেটিং দেওয়া আছে, একটা সেফ রেটিং থাকবে এই আর কি, যেটা এক কথা ইমপ্রেসিভ। এরপর যদি আসি এর মানে কি বলে ব্যাটারিতে যদি আসি, ব্যাটারি পাচ্ছি 6550 mAh একটা বিশাল বড় ব্যাটারি, সিলিকন কার্বন অবশ্যই। একটা এক কথা ভাই, ব্যাটারিটা এক কথায় বড়, খুবই পারফেক্ট একটা ব্যাটারি। প্লাস ব্যাটারির সাথে চার্জার পাচ্ছি 90 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা কিন্তু গুড সেন। মানে ব্যাটারি ডিপার্টমেন্টেও কি তোমার কমপ্লেন থাকার কোনো সুযোগ নেই, যেটা এক কথা অসাধারণ ভাই। কারণ তুমি অনায়াসে যদি হেভি ইউজ করো 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাকআপ পাবে, আর নর্মাল ইউজ করলে বা লাইট ইউজ করলে কি মানে একদিনের মতো 1 থেকে 1.5 দিনের মতো অনায়াসে একটা ব্যাকআপ পাবে। আর তোমার যদি ফুল মানে কি আবার যদি চার্জ শেষ হয়ে যায়, তাহলে কি মানে 47 মিনিটের মধ্যে কি ফুল চার্জ করে ফেলতে হবে, যেটা কিন্তু এক কথা অসাধারণ ভাই। তো ব্যাটারি চার্জার নিয়ে কোনো কমপ্লেন নেই, এক কথা ইমপ্রেসিভ। এরপর যদি আসে তোমার ক্যামেরা সেকশনে, তো ক্যামেরা সেকশনে
হ্যাঁ, এটা যেহেতু একটা পারফরম্যান্স কেন্দ্রিক ফোন, তো ওই হিসেবে একটু ক্যামেরাতে কম মানে কস্ট কাট করেছে, এটা স্বাভাবিক। অস্বাভাবিক কিছু না, তোমরা ভালো করে জানো। যদিও এর মেইন সেন্সর যেটা 50 মেগাপিক্সেল সোনির লাইটের একটা সেন্সর দেওয়া আছে, যেটা ছবির কোয়ালিটি ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে, খারাপ না। এটা যদি একটা পারফরম্যান্স কেন্দ্রিক ফোন, ওই হিসেবে এটার ছবি যেরকম দিয়েছে, ওভারঅল অন্যান্য ফোন থেকে কি এটার ছবির কোয়ালিটি আসলেই ভালো, খারাপ না। আর এর আল্ট্রা ওয়াইডের যেটা মানে 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড সেন্সর দিয়েছে, যেটা ছবির কোয়ালিটি ডিলেট কন্ডিশনে মোটামুটি ঠিক আছে, যদিও একটু শার্পনেসে ঘাটতি আছে, গোলা লাগে, দেখতে একটু কিরকম জানি লাগে। বাট তো ওভারঅল যদি ডিলেট কন্ডিশন ঠিকঠাকভাবে যদি ছবিগুলো ক্লিক করতে পারো, তাহলে কি তোমার কোনো সমস্যা না, আই থিঙ্ক। তো ওভারঅল কাজ চালানোর মতো এই আর কি। আর সেলফি ক্যামেরা পাচ্ছি আমরা 20 মেগাপিক্সেল, যেটা ছবি কোয়ালিটিও মেন ক্যামেরা মানে সেলফি ক্যামেরা মেন যেটা মানে মেন যে ছবিগুলো ঠিকঠাক আছে। আর যদি ব্যাকগ্রাউন্ড ব্লারনেস করে ছবি তুলো, তাহলে একটু আর্টিফিশিয়াল লাগে, দেখতে খারাপ লাগে না, বাট ওভারঅল কাজ চালানোর মতো, ঠিক আছে। বাট ছবি কোয়ালিটি কিন্তু আসলে অসাধারণ। আর যদি আমরা ভিডিও শ্যুট করার কথা বলি, তাহলে পিছনে মেন সেন্সর দিয়ে কি 4K 60 FPS পর্যন্ত কি হাইয়েস্ট ভিডিও শ্যুট করতে পারবে, যেটার কোয়ালিটি এক কথায় ইমপ্রেসিভ। যদিও ওআইএস আছে, বাট একটু জিটারিং লক্ষ্য করা যায়। তো তোমরা যদি ব্লগিং করো, তো ব্লগিং করলে এই ফোনটা তোমাদের জন্য পারফেক্ট হবে না। আর যদি আমার মতো যে স্টেবলভাবে ভিডিও শ্যুট করতে পারো, তাহলে ঠিকঠাক আছে, কোনো সমস্যা হবে না, আই থিঙ্ক কোনো সমস্যা হবে না। আর সেলফি ক্যামেরাতে ভিডিও শ্যুট করতে পারবে 180p 30 FPS, তো যেটা একটু হতাশাজনক ব্যাপার, তারপরেও সমস্যা নেই, খারাপ না, ওভারঅল কাজ চালানোর মতো এই আর কি, ঠিক আছে। এরপর যদি এর পারফরমেন্স মানে সেকশনে আসি, তো আমরা পাচ্ছি মিডিয়াটেকের ডাইমেনসিটি 8400 আলট্রা, যেটা কিন্তু একটা 4 ন্যানোমিটারের কি একটা আর্কিটেকচার, তো যেটা এক কথা ইমপ্রেসিভ। এটা তোমার কি সিঙ্গেল করে মোটামুটি একটা কি মানে আহামরি পারফরমেন্স দিবে না, বাট মোটামুটি ব্যালেন্স পারফরমেন্স দিবে। আর তুমি যখন অতিরিক্ত প্রেশার দিবে বা অতিরিক্ত গেমিং করবে বা অতিরিক্ত কি হাইলি একটা চাপ দিবে, ঠিক আছে, তখন মাল্টি কোরের পারফরমেন্স একদম স্মুথ পাবে, যেটা কিন্তু এক কথায় অসাধারণ। আর 48 মিলিমিটারে কি তোমার ব্যাপর কুলিং চেম্বার দেওয়া আছে, যেটা ফোনটা যদি গরমও হয়ে যায়, তাহলে কি তাড়াতাড়ি ফোনটা কি মানে ঠান্ডা করতে সাহায্য করে, যেটা কিন্তু এক কথা ইমপ্রেসিভ। আর এখানে যেটা পাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি, এটার পারফরমেন্স কিন্তু 8টাই দেওয়া আছে, তাও এটা এক কথা ইমপ্রেসিভ। আর এই চিপসেটটা যদি আমরা তুলনা করি, কম্পেয়ার করি, তাহলে কি মিডিয়াতে এই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এটার সাথে কি আমরা তুলনা করতে পারি, মানে অলমোস্ট সিমিলার, এটা কাছাকাছি কি পারফরমেন্স দিয়ে থাকে, যেটা এক কথায় ইমপ্রেসিভ। তো ওভারঅল যারা একটা গেমিং ফোন নিতে চাচ্ছ, তাদের জন্য কি ফোনটা এক কথা আদর্শ হতে যাচ্ছে। আর এটা কিন্তু ক্যামেরা পারফরমেন্স মোটামুটি ব্যালেন্স বলাই যেতে পারে, খারাপ না। আর সব দিকে কি একটা বলা যায় কি ঠিকঠাকই আছে, খারাপ না। ডুয়েল স্টোরি স্পিকার আছে। আর আই থিঙ্ক এটা সম্ভবত 2 বছরের মতো অ্যান্ড্রয়েড আপডেট পাবে, আই থিঙ্ক, এটা আমি যতটুকু জানি। তো ওভারঅল সব কিছু কাজ চালানোর মতো। তো যারা একটা গেমিং ফোন নিতে যাচ্ছ আর মোটামুটি ক্যামেরা ফোন হলো মানে মোটামুটি ক্যামেরা ফোন মতো হলেও ঠিকঠাক আছে, তাদের জন্য কি ফোনটা আসলে পারফেক্ট। আর এটা যখন বের হয়েছিল, তখন এটা প্রাইস ছিল 40,000 টাকার মতো। বাট এটার বর্তমান প্রাইস হলো সবচেয়ে অবাক করা প্রাইস কি 26 থেকে 27 টাকার মধ্যে কি ফোনটা পাওয়া যায়, তার বেস্ট বিডেন, হ্যাঁ 12/256 GB 26 থেকে 27-এর মধ্যে কি ফোনটা পাওয়া যাচ্ছে। তো যেটা এক কথায় ইমপ্রেসিভ, বা এই বাজেটের মধ্যে সেরা একটা ফোন, বা সেরা একটা গেমিং ফোন, বা সেরা অলরাউন্ডার ফোনও বলতে পারো, বা কিং বস যেটাই বলো, ঠিক আছে। তো যেটা এক কথায় অসাধারণ। তো তোমরা কে এই ফোনটা নিতে চাচ্ছ, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দেবে এরকম। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।